ওয়েলকাম টু স্পোর্টস লাইভ উইথ কনকা। আপনাদের সাথে আছি আমি সানজানা আইভি এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। যথারীতি আজকের স্পোর্টস লাইভ শুরু করছি টি-20 বিশ্বকাপের খবর দিয়ে। টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ঠিক এই মুহূর্তে মুখোমুখি হয়েছে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া, যেখানে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে মাইটি অজিজ। এখন পর্যন্ত কোনো বল হয়নি, অর্থাৎ বল শুরু হওয়ার যে প্রস্তুতি সেই প্রস্তুতি চলছে। ঠিক এই মুহূর্তে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে অলরেডি, এবং আমরা একটা বলও দেখে ফেললাম। মিচেল স্টার্ক প্রথম ওভারের বোলিংটা করছেন। কিন্তু টি-20 বিশ্বকাপে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া মুখোমুখি, এটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা ছিল, গত কদিন ধরে কথাবার্তা হচ্ছে যে কারণ দুটো দলই এই টুর্নামেন্টে কনসিস্টেন্ট ক্রিকেট খেলেছে। পাকিস্তান একটু বেটার ক্রিকেট খেলেছে, অস্ট্রেলিয়া হয়তো বা পাকিস্তানের চাইতে একটু লেস বেটার ক্রিকেট খেলেছে, তারপরও যোগ্য দল হিসেবেই তারা সেমিফাইনালে উঠেছে। অন দ্যাট নোট, টি-20-র মুখোমুখি দেখায় পাকিস্তান এগিয়ে থাকলেও বিশ্বকাপের মঞ্চে সমানে সমান এই দুটি দল। দ্বিতীয়বারের মতো ফাইনালে খেলার স্বপ্ন দেখতে থাকা অজিদের বিপরীতে বাবর আজমদের লক্ষ্য দ্বিতীয় টি-20 শিরোপা। টি-20 বিশ্বকাপের 7 আসরে পঞ্চমবারের মতো সেমির কোটায় পাকিস্তান। এর আগে 2010 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং 2012 সালে শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনালে হেরে যায় পাকিস্তান। অন্যদিকে 2007 সালে প্রথম টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে 5 রানে হেরে রানার্স আপ হয় দলটি। পরের আসরে শ্রীলঙ্কাকে 8 উইকেটে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের তকমা অর্জন করে পাকিস্তান। অন্যদিকে টি-20 বিশ্বকাপের 7 বারের আসরে নামের প্রতি সুবিচার করতে পারেনি অজিরা। টি-20 বিশ্বকাপের মঞ্চে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ অর্জন রানার্স আপ। 2010 সালে বিশ্বকাপের সেমিফাইনালে ইংলিশদের বিপক্ষে 7 উইকেটে হেরেছিল অজিরা। এছাড়াও গত 6 বারের টি-20 বিশ্বকাপে 2 বার সেমিফাইনালে খেলেছিল দলটি। দুই দলের 22 দেখায় 13টিতেই জয় পাকিস্তানের, বাকি 9টিতেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এছাড়াও একটি ম্যাচ পরিত্যক্ত হয়। এর মধ্যে টি-20 বিশ্বকাপে 6 বারের দেখায় 3টিতে অস্ট্রেলিয়া এবং 3টিতে পাকিস্তান জয় পেয়েছে। মঞ্জুরি আজাদ, যমুনা স্পোর্টস। এই পুরো টি-20 বিশ্বকাপ জুড়ে তাহমিদ অমিত আমাদের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত থেকে সংযুক্ত হয়েছেন বারংবার। ঠিক এই মুহূর্তে স্পোর্টস লাইভে তাহমিদ অমিতকে যুক্ত করছে। অমিত, টসে জয়লাভ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। প্রেশার গেম, ঠিক কোন স্ট্র্যাটেজি মেনটেন করে তারা এমনটা করতে পারে? আরেকটা বিষয় বলবেন, আপনি যেহেতু থ্রু আউট দ্য টুর্নামেন্ট কভার করেছেন, রাত 8টার ম্যাচে ডিউ কেমন ইম্প্যাক্ট ফেলে এখন পর্যন্ত, আপনি কতটুকু সামনে থেকে দেখেছেন? সামি, আপনি, আমি, মঞ্জুরি, সানজানা যে কেউ টস জিতলে এখানে ফিল্ডিংটাই নেবে, এটা নিশ্চিত। এটার জন্য আসলে খুব বড় কৌশলের খুব বেশি প্রয়োজন হবে না, কারণ আসলে একটা ডিউ ফ্যাক্টর হবে, কিছুটা হলেও হবে। কালকেও কিন্তু ছিল, আদিল রশিদ যখন বল হাতে নিচ্ছিল একটু হলো বল তো ভিজবে, এই সময়টা অনেক বেশি কুয়াশা পড়ে এবং সবুজ ঘাসে যখন এই বলটা গড়িয়ে যায় তখন তো বলটা ভিজে যাবেই, খুব স্বাভাবিক। পরের দিকে যখন যারা বোলিং করবে বোলারদের জন্য বল গ্রিপ করার সমস্যা হবে, বল স্কিড করার প্রবাবিলিটি থাকে। সবকিছু মিলিয়ে অস্ট্রেলিয়া সিদ্ধান্তটি নিয়েছে। আপনারা যেমনটা আলোচনা করছিলেন পাকিস্তান অস্ট্রেলিয়ার কথা, দুদলেই একই একাদশ নিয়ে খেলতে নেমেছে। আর যেটি বলছিলেন যে পাকিস্তান থ্রু আউট দ্য যে ব্র্যান্ড ক্রিকেট খেলেছে, আজকে নিঃসন্দেহভাবে সেটা টপ ফেভারিট তারা এই ম্যাচে। কিন্তু যদি বলেন গত ম্যাচে ডেভিড ওয়ার্নার যেভাবে ব্যাটে রান পেয়েছেন, নিশ্চিতভাবে অস্ট্রেলিয়াকে এই ম্যাচে আমি অন্তত ব্যক্তিগতভাবে এগিয়ে রাখবো, কারণ টসটাও অনেক বড় ফ্যাক্টর। টসটা জিতেছে অস্ট্রেলিয়া, ওয়ার্নার যেভাবে খেলেছে এবং এই থ্রু আউট দ্য টুর্নামেন্ট আপনি যদি ওদের চেজিংটা দেখেন, অস্ট্রেলিয়ার চেস করতে খুব শতভাগ সফল দল বোধহয় সম্ভবত অস্ট্রেলিয়া। সেদিক দিয়ে চিন্তা করে বোধহয় এমন একটা সিদ্ধান্ত অস্ট্রেলিয়া নিয়েছে। অমিত, পার্টিকুলারলি আমি একটু পাকিস্তানকে নিয়ে জিজ্ঞেস করতে চাই যে এই বিশ্বকাপে একটা ডিফারেন্ট ব্র্যান্ডের পাকিস্তানকে আমরা দেখতে পেয়েছি। আপনি তো প্র্যাকটিসগুলো কভার করেছেন, ওই জায়গা থেকে দেখেছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু মিলিয়ে, ঠিক কোন জায়গাটাতে আপনার কাছে ইউনিক মনে হয়েছে বা আগের পাকিস্তান এখনকার পাকিস্তানের সঙ্গে পার্থক্য মনে হয়েছে? কারণ এইরকম অ্যাগ্রেসিভ পাকিস্তান আমরা তো আসলে আমাদের জন্মের পরে দেখিনি। আমি একটা জায়গায় আমি মোটা দাগে পার্থক্য করতে পারবেন, সেটা হচ্ছে ইমোশন। ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার প্র্যাকটিস দেখেছি, ইংল্যান্ড যখন জেসন রয়কে হারালো তখন ওদের প্র্যাকটিস দেখে মনে হয়নি ওদের মেইন ক্রিকেটারটা এই মুহূর্তে নেই।
অন্তত। যেমনটা টুর্নামেন্ট আগে যখন তারা বেন স্টোকস খেলতে নেমেছে, জেফ্রি আর্চার, বোঝা যায়নি তাদের ইমোশনটা ওইভাবে কাজ করে। কিন্তু সাবকন্টিনেন্টের রাষ্ট্রগুলোতে দেখবেন ইমোশন একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে। কেউ মারা গেছেন বা কোনো শোককে শক্তিতে পরিণত করতে হবে, কোনো একটা প্রতিশোধের ব্যাপার থাকে, সেটা পুরো দলটাকে অন্যরকম উজ্জীবিত করে, যেটা পাকিস্তানকে করেছে। ওদের দলের মধ্যে সেই জিনিসটা রেখেছে। আগে যখন ফকর জামান নেতৃত্ব দিয়েছেন সেই সময় ফকর জামান মানে যদি আমরা যদি যে সরলতা, যে অন্যভাবে দলকে একটা অন্যরকম মানে আকৃষ্ট করবার ছিল, এবারও মনে হয়েছে সেরকম নেতৃত্ব বাবর আজমের থেকেও আমার মনে হয়েছে দলটার মধ্যে একটা ইমোশন কাজ করছে, যে তাদের দেশে অনেকগুলো সিরিজ বাতিল হয়েছে, খেলতে যাচ্ছে না ক্রিকেট, সব মিলে একটা কিছু করে দেখানোর যে বাসনা, তীব্রতা, যে ক্ষুধাটা ভিতরে কাজ করছে, সেটা পুরো দলকে একত্রিত করেছে, সেটা মনে হয়েছে আমার পুরোটা সময়। অমিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আশা করছি অন্যান্য আরো বুলেটিনগুলোতে আপনার কাছ থেকে আরো আপডেট আমরা পাবো। প্রথম সেমিফাইনালে হারের পর হতাশা জানিয়েছেন ইংলিশ সমর্থকরা। তবে মাঠে না থেকেও ক্রিকেট উৎসবে আবুধাবিতে মেতেছিলেন উপমহাদেশের দর্শকরা, এর মধ্যে ছিলেন বাংলাদেশিরাও। আর এবার শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী কিউই ভক্তরা। প্রথম সেমিফাইনালের পর আবুধাবিতে দর্শকদের প্রতিক্রিয়া জেনেছেন তাহমিদ আহমেদ। দর্শক ক্রিকেট উৎসবটা বোধহয় একেই বলে, যে বাংলাদেশ কিংবা ভারত কিংবা শ্রীলঙ্কা নেই, বাইরে কিন্তু উৎসবে মেতেছে সে উপমহাদেশের দলগুলো। তবে পাকিস্তানের প্রতিনিধি সেখানে আছে, পাকিস্তানের প্রতিনিধিরা যারা আছেন সেই ভক্তরা এখনো আছেন, স্বপ্নটা দেখছেন। অত্যন্ত দারুণ হয়েছে, অনেক ফ্যান্টাস্টিক হয়েছে। আমরা আশা করছি আমাদের বাংলাদেশ থেকে এরকমটা ম্যাচ আশা করছিলাম। আমরা আজকের ম্যাচটা অনেক এনজয় করছি, আরো ভালো লাগতো যদি বাংলাদেশ সেমিফাইনালে আসতে পারতো। আমাদের অনেক আশা ছিল বাংলাদেশ টিমকে আমরা এভাবে সাপোর্ট দিব, বাট আমাদের দুর্ভাগ্যজনক বাংলাদেশ টিম অনেক খারাপ খেলেছে। সবাইকে হাসিয়ে নিউজিল্যান্ডটা চলে গেল, কাঁদিয়ে চলে গেল ইংল্যান্ডটা। মন ভেঙেছে ইংল্যান্ডের দর্শকদের, কিন্তু খুশি নিউজিল্যান্ড। New Zealand was a great New Zealand. It was incredible. It was such a good match to watch. Kiwis are the best. My first cricket match to watch, but it was really good and I really enjoyed it. I think it went in that Jordan over. It was a problem over for them, that, so, but they did their best and New Zealand probably deserved the victory, I think. Champion all the way. My team just lost, England. But now I'm going to support New Zealand. New Zealand. এখন সবাই নিউজিল্যান্ডের দিকে চলে গেছে, বাতাস যেদিকে সমর্থনের সেদিকে সম্ভবত। যাই হোক দর্শক, নিশ্চয়ই ভাবে আমরা ফাইনালের জন্য তারা অপেক্ষা করছেন, আমরাও ফাইনালের জন্য অপেক্ষা করছি, জমজমাকার লড়াইয়ের জন্য, যেখানে এখনো ভক্তরা স্বপ্ন দেখেন এবারে অন্তত বিশ্বকাপটা জিতে নেবে নিউজিল্যান্ড। তাহিদ আহমেদ, যমুনা স্পোর্টস, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। আমরা বাংলাদেশি দর্শকদের প্রতিক্রিয়া জানছিলাম। আসলে ক্রিকেট তো একটা গ্লোবাল গেম, বাংলাদেশ সুপার 12টা পার করতে পারেনি, তাতে কি বিশ্বব্যাপী তো আসলে এই খেলাগুলো প্রত্যেকেই দেখছেন এবং সেই আনন্দে সামিল হওয়ার অধিকার প্রত্যেকেরই আছে। অন দ্যাট নোট আমরা একটু দেশের ক্রিকেট নিয়ে আলোচনা করতে চাই, কারণ এই টি-20 বিশ্বকাপের পরপরই আসলে পাকিস্তান সিরিজটা রয়েছে। পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা কবে হবে নিশ্চিত করে বলতে পারছেন না কেউই। ক্যাম্প শুরুর জোরালো তাগিদ দিলেও এই ব্যাপারে নির্দিষ্ট কিছু বলতে পারছেন না খালেদ মাহমুদ সুজন। এদিকে বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে ঢাকায় ফিরেছে জাতীয় দলের সব কোচ। 15 নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ, কিন্তু পাকিস্তান ইতিমধ্যেই দল ঘোষণা করলেও এখনও দল দেয়নি বিসিবি। কবে দেয়া হবে দল ঠিক করে বলছে না কেউই। ক্যাম্প শুরু হবে কবে তাও এখনও চূড়ান্ত নয়। এরই মাঝে শুক্রবার দেশে পৌঁছে যাবে কোচিং স্টাফের সকল সদস্যরা, তাই তো দ্রুত ক্যাম্প শুরুর তাগিদ দিচ্ছেন বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন। তবে তামিম ও সাকিবের ইনজুরি নিয়ে কোনো সুখবর দিতে পারেননি এই বোর্ড পরিচালক। আমি চাই যে তাড়াতাড়ি দিয়ে দিলেই বরং ভালো, দিলেই ভালো, সেটা দিলেই ছেলেরা ট্রেনিং করা শুরু করা দরকার। আসলে সিলেকশন যে মিটিং হয়নি তা না, বাট সেটাতে ওনারা এখনও ওইভাবে ক্লিয়ারেন্সটা পায়নি যে তামিমের ফিটনেসের ব্যাপারটা। সত্যি কথা বলতে তামিম তো এখনও ব্যথা আছে, সেটা ফিল করে হয়তো বা। আর সাকিবের ইস্যুটা আমি একদমই বলতে পারবো না। বৃহস্পতিবার বিসিবিতে বিসিএল নিয়ে হয়ে গেছে সভা। দ্রুত ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্ট শুরু করতে চায় বোর্ড। 8 ডিসেম্বর শেষ হবে বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টেস্ট। এর আগের দিন অর্থাৎ 7 ডিসেম্বর টুর্নামেন্ট শুরু করতে চায় বিসিবি। তবে ফ্রাঞ্চাইজিরা চায় 10 ডিসেম্বর থেকে খেলা শুরু করতে। ডিসেম্বরের 7 কিংবা 10 তারিখের মধ্যে আমরা শুরু করতে চাই, ইন বিটুইন দ্যাট শুরু হবে বিসিএল। এবারের বিসিএলে আছে নতুনত্ব। 4 দিনের টুর্নামেন্টের পাশাপাশি হবে ওয়ানডে ফরম্যাটের ম্যাচও। লম্বা সময় ধরে 50 ওভারের ক্রিকেট না হওয়ায় এই উদ্যোগ নিয়েছে বোর্ড। তবে 4 দিন ও ওয়ানডে 2 ফরম্যাটের খেলাই হবে সিঙ্গেল লেগে। সেরা 2 দলকে নিয়ে হবে ফাইনাল। ওয়ানডে ফরম্যাটের কথা আমরা চিন্তা করেছি, যেহেতু ওয়ানডে কোনো খেলা নাই এর মধ্যে প্রিমিয়ার লিগের আগে ওনারা চাচ্ছিলেন টি-20, কারণ আমাদের হয়তো সময়ও নাই যে আমরা সেকেন্ড রাউন্ড কমপ্লিট করতে পারবো, এই টাইমটাও নাই, কারণ বিপিএল আছে আবার সামনে, ক্যালেন্ডারটা টাইট হয়ে গেছে আসলে এবার।
তো এটা ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট হতে পারে। বিসিএল এবার জাতীয় দলের ক্রিকেটারকে পাওয়া যাবে না, কারণ ডিসেম্বরের মাঝামাঝি সময়ে নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে পাড়ি দেবে বাংলাদেশ দল। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। বিশেষ শিক্ষায় পারে ক্রিকেটারদের আরও সহনশীল করে তুলতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিতর্ক এড়াতেও সাহায্য করবে তা। একটি কমার্স প্রতিষ্ঠানের লাইভে এসে এমনটাই বলেছেন সাকিব আল হাসান। এছাড়াও ব্যক্তিগত সম্পর্কে মাশরাফি, তামিম, মুশফিকদের মধ্যে কেউ একজনকে এগিয়ে রাখা অসম্ভব বলে জানিয়েছেন তিনি। স্বপ্ন কি প্রতিদিন চেঞ্জ হয় নাকি? নতুন নতুন করে স্বপ্ন। আর যারা এরকম কথা বলে থাকেন তারা নিজেদের মুখটা একটু আয়নায় দেখা উচিত। দিনের পর দিন পেন কিলার খেয়ে আমরা খেলি, হয়তো অনেকেই বিহাইন্ড দ্য সিন এগুলো জানে না। সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ টি-20 বিশ্বকাপে খেলা বাংলাদেশ দলের 3 সিনিয়র ক্রিকেটার। বিশ্বকাপ চলাকালীন তাদের এমন মন্তব্য ঝড় তুলেছিল গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আলোচনা সমালোচনা গড়িয়ে হয়েছে ট্রলও। তখন থেকেই আলোচনায় ক্রিকেটারদের মানসিক শক্তি বাড়ানো কিংবা সহনশীল হওয়ার বিষয়টি। এবার সেটি এলো সাকিব আল হাসানের সামনেও। একটি ই-কমার্স প্রতিষ্ঠানের লাইভে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন এভাবে। প্রতিটা প্লেয়ারই যারা খেলোয়াড় হচ্ছে তারা তো স্কুলে কলেজে কোনো না কোনো জায়গায় পড়ছে, সো ওইসব জায়গা থেকে এই জিনিসগুলো শিখে আসতে পারলে ভালো হয়। কারণ দিন শেষে সব ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের নিজেদের উপরে ডিপেন্ড করে যে তারা কিভাবে তাদেরকে মেনটেন করবে। সো সেই জায়গাটা থেকে আসলে এটা নিজ প্লেয়ারেরই দায়িত্ব যে কিভাবে সে সেটাকে হ্যান্ডেল করা শিখে আসবে। তারপরও কথা থেকেই যাচ্ছে, প্রাতিষ্ঠানিক পড়ালেখায় কি একজন ক্রিকেটারের সংবেদনশীল হওয়ার জন্য যথেষ্ট? সময় গড়ায়, বয়স বাড়ে, মানুষ পাল্টায়, পাল্টায় মানুষের আচার আচরণ। ঠিক তেমনি ভাবে সাকিব আল হাসানও হয়েছেন আগের থেকে অনেক বেশি পরিণত। বয়সের সাথে সাথে হয়তো এটাও শিখে ফেলেছে, আসলে পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, তো সেখান থেকে হয়তো এই জিনিসটা শিখতে পেরেছি। মাশরাফি, তামিম, মুশফিক এই 3 জনের সাথে সাকিবের পথ চলা 15 থেকে 16 বছর ধরে। একজনকে বেছে নেওয়ার প্রশ্নে এই অলরাউন্ডার জানালেন অসম্ভব। আমরা এই 3 জন একসাথে ক্রিকেট খেলছি 15-16 বছর ধরে, সো একজনকে বেছে নেওয়া তো আসলে সম্ভব না। আর মাশরাফি ভাইয়ের সাথে যেটা হয়েছে যে যখন আমি ক্রিকেট একদম শুরু করি তখন থেকে ওনার সাথে পরিচয়। সো এমন না যে ন্যাশনাল টিমে আসার পর থেকে কিংবা আমি যখন এজ লেভেলের খেলা শুরু করেছি তখন থেকে, সো তারও আগে থেকে মাশরাফি ভাইয়ের সাথে পরিচয়। বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড আর পাকিস্তানকে দেখতে চান বাংলাদেশের পোস্টার বয়। ইংলিশটা আসর থেকে বিদায় নিয়েছে, এবার দেখার পালা পাকিস্তানের কি হয়। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস। সামি, আমরা অন এয়ারে, তুমি অন এয়ারে বসে ফোন না, আমি আসলে মূলত স্কোরটা দেখার চেষ্টা করছিলাম। পাকিস্তান এই মুহূর্তে 21 কোনো উইকেট না হারিয়ে তৃতীয় ওভারের খেলা শেষ হচ্ছে। বাবর আজম 3টা 4 মেরেছেন 11 বল থেকে 15। হোয়াট আ ফ্যান্টাস্টিক ব্যাটসম্যান হি ইজ। অন দ্যাট নোট, বাবর আজমকে নিয়ে আমাদের পরবর্তী আয়োজনটা। ফিট থাকলে বাবর আজম হতে পারেন ক্রিকেটের সর্বকালের সেরাদের একজন। এবার এমন মন্তব্য করেছেন লেজেন্ড সুনীল গাভাস্কার। তার মতে বাবরের মাঝে রয়েছে সেরা ব্যাটার ও অধিনায়ক হওয়ার মশলা। গাভাস্কার আরও মনে করেন বাবরকে কখনোই বোলারের অভাবে ভুগতে হবে না। টি-20 বিশ্বকাপের এবারের আসরে সবচাইতে ধারাবাহিক দল পাকিস্তান। তারা সুপার 12-এর সবকটি ম্যাচ জিতেছে। দলে রয়েছে বেশ কিছু প্রতিভাবান ক্রিকেটার। পাকিস্তান দলে এসেছে এক ধরনের স্থিরতা। প্রতিটি ম্যাচ জিততে খুব বেশি কষ্ট হয়নি বাবর আজমের দলের। চাপে ফেলতে পারেনি কোনো প্রতিপক্ষ। 5 ম্যাচে 5 জন হয়েছেন ম্যাচ সেরা। দলে অভাব নেই ম্যাচ উইনারের। বিশেষ করে সামনে থেকে বাবর আজমের ব্যাটিং ও অধিনায়কত্বের প্রশংসায় পঞ্চমুখ বিভিন্ন দেশের ক্রিকেট ব্যক্তিত্বরা। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কারের মতে ফিট থাকলে বাবর আজম হবেন সর্বকালের সেরা একজন ক্রিকেটার। বাবর যদি নিজেকে ফিট এবং অনুপ্রাণিত রাখতে পারে তাহলে নিঃসন্দেহে সে হবে সর্বকালের সেরা একজন ক্রিকেটার। বাবর অসাধারণভাবে ম্যাচের পরিস্থিতি বুঝতে পারে। এছাড়া বাবর যেভাবে ফিল্ডিং ও বোলার পরিবর্তন করছে তা অবিশ্বাস্যভাবে নিখুঁত। বাবরের মাঝে রয়েছে সেরা ব্যাটসম্যান ও অধিনায়ক হওয়ার মশলা। গাভাস্কার আরও মনে করেন বাবরকে কখনোই বোলারের অভাবে ভুগতে হবে না, আর এটাই একজন অধিনায়কের সবচেয়ে বড় সুবিধা। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। এবারে শ্রীলঙ্কায় 4 জাতীয় ফুটবল প্রসঙ্গ। সিশেলসের সঙ্গে ড্র করা হারের সমান বলে মনে করেন ফুটবলাররা, তবে এখনই সব শেষ হয়ে যায়নি। এত ভারী মাঠে খেলার অভ্যেস না থাকার কারণেই পয়েন্ট খোয়াতে হয়েছে বলে মনে করেছেন ইব্রাহিম। আর মালদ্বীপের সাথে পরের ম্যাচে গোল করে দলকে জেতাতে মরিয়া সুমন রেজা। শ্রীলঙ্কা থেকে জানাচ্ছেন মুজনিবিন তারেক।
সিশেলসের বিপক্ষে অপ্রত্যাশিত ড্র, এই ইব্রাহিমের গোলে এগিয়ে যাওয়া, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটিতে জেতা হয়নি বাংলাদেশের। আমরা কথা বলবো, আমার সাথে আছে ফরওয়ার্ড লাইনে দুজন ফুটবলার। শুরুতেই কথা বলবো ইব্রাহিম আপনার সাথে। প্রথম যে গোলটি করেছিলেন, এরপরে বেশ কয়েকটা গোলের সুযোগ পেয়েছিলেন, সব মিলিয়ে আসলে জয়টা কেন হলো না? আসলে এখানে বলতে হবে মাঠের জন্য, কারণ মাঠটা অনেক হেভি ছিল, আর আমরা এই রিসেন্টলি এত হেভি মাঠে খেলি নাই, আমাদের কোনো প্লেয়ারই খেলে নাই। একটু সুমন আপনার কাছে জানতে চাই, একটু কি মন খারাপ যে আসলে ম্যাচটা জেতার মতো পরিস্থিতি ছিল কিন্তু আমরা আসলে জিততে? অবশ্যই মন খারাপ, 3টা পয়েন্ট পেলে আমাদের টিমটা একটু চাঙ্গা থাকতো, নেক্সট ম্যাচগুলো আরও ভালোভাবে খেলতে পারতাম। ফাইনালে যে স্বপ্ন আমরা দেখে এসেছি সেটা আপনাদের মধ্যে কতটা কাজ করছে? এখনও আপনার পুরোপুরি আমরা কনফিডেন্স যে ফাইনাল খেলতে পারবো। একটা ড্র হয়েছে তার মানে টুর্নামেন্ট থেকে আমরা ছিটকে পড়েছি এমন না। আমরা যদি মালদ্বীপের সাথে জিততে পারি সব কিছুই আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। মালদ্বীপের সাথে গোল পাওয়ার ব্যাপারে আপনি কতটা আশাবাদী? আসলে আমরা ফরওয়ার্ডে সবসময় চেষ্টা করি গোল করার জন্য, হয়তো অনেক সময় সুযোগ আসে না বা সুযোগটা কাজে লাগাইতে পারি না, বাট সবসময় চাই যে একটা গোল করে দেশকে জয় উপহার দেওয়ার জন্য, এবং আমি কনফিডেন্স ইনশাল্লাহ গোল হবে। পরিসংখ্যান বলছে মালদ্বীপের বিপক্ষে জয় পাওয়াটা হয়তো কঠিন হবে, কিন্তু আমাদের একজন ফরওয়ার্ড সুমন রেজা এবং একজন উইঙ্গার ইব্রাহিম, তারা কিন্তু আমাদেরকে আশাবাদী করছেন পরে ম্যাচটা হয়তো আমরা জিতবো এবং ফাইনালের সমীকরণে বেশ ভালোভাবে টিকে থাকবো। মুজনাবিন তারেক, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। একটা স্ট্র্যাটেজিক টাইম আউট নিচ্ছে। So stay connected. ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন টু স্পোর্টস লাইভ। আমরা মূলত আসলে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার খেলা নিয়ে আলোচনা করছিলাম, দ্যাটস ওয়াই খানিকটা বিরতি আর কি। এনিওয়েজ, তবে গতকাল যে ম্যাচটা হয়েছে, নিউজিল্যান্ড সারপ্রাইজিংলি শেষ মুহূর্তের ম্যাজিকে জয়লাভ করেছে ইংল্যান্ডের এগেনস্টে। তবে ইংল্যান্ডকে হারিয়ে যখন জয়োৎসব করছে বাকি কিউইরা, তখনও সেই উৎসবে যোগ দেননি জিমি নিশাম। টুইটার বার্তায় নিজের প্রফেশনালিজমকে কারণ হিসেবে দেখালেও আসল কারণটা কিন্তু ভিন্ন ছিল। 2019 বিশ্বকাপের ঐতিহাসিক ফাইনালের সেই স্মৃতি ভুলতে পারেননি বলেই উৎসবে মাতেননি নিশাম। 2019 আইসিসি বিশ্বকাপ ফাইনাল, ক্রিকেট মক্কা লর্ডসে মুখোমুখি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ইংল্যান্ডের ইনিংসের শেষ বলে মর্গানের ক্যাচ মিস করেন গ্লেন ফিলিপস, আর তাতেই ম্যাচ গড়ায় সুপার ওভারে। এক পর্যায়ে সুপার ওভারও টাই হয়। শেষমেশ কোনো উপায় না পেয়ে বাউন্ডারি মারার ব্যবধানে ইংল্যান্ডকে ঘোষণা করা হয় বিশ্বকাপ চ্যাম্পিয়ন। 14 জুলাইয়ের সেই ঐতিহাসিক ফাইনাল ভোলা সম্ভব না কোনো ক্রিকেট ভক্তের, ভোলা সম্ভব নয় নিশামের পক্ষেও। সময়, আসর, ভেন্যু সব বদলেছে, আবারও কিউইদের মুখোমুখি সেই ইংলিশরা। উত্তেজনার ঘাটতি ছিল না এই ম্যাচেও। মূলত নিশামের 11 বলে 3 ছক্কার 27 রানের ইনিংসটি ম্যাচে ফেরায় নিউজিল্যান্ডকে। যেন 2019 সালের সেই বাউন্ডারির আক্ষেপেই ঘুচাচ্ছিলেন তিনি। ফাইনাল নিশ্চিত করে আনন্দে ভাসছে ব্ল্যাক ক্যাপরা, নিজের আসন ছেড়ে জয়োৎসবে ভাসছে দলের সবাই। কিন্তু একমাত্র হাসি ছিল না জিমি নিশামের মুখে। হয়তো 2019-এর সেই স্মৃতি বেশি গাঢ় দাগ ফেলেছিল তার মনে, তাই তো ফাইনাল নিশ্চিতের আনন্দের মাঝে কষ্টটাই মনে পড়ছিল তার। সেবার টুইটে তিনি ক্রিকেটকে জীবনের অংশ বানাতে মানা করেছিলেন। এবারও টুইট করেছেন নিশাম। ইংলিশদের বিপক্ষে সেই উইনিং মোমেন্টের ছবি পোস্ট করে তার সেলিব্রেশন না করার কারণ হিসেবে তার পেশাদারিত্বকেই তুলে ধরেন। তবে তিনি ব্যাখ্যা যাই দেন না কেন, সুপার ওভারের সেই দুঃখই এখন তাড়া করে ফিরছে জিমি নিশামকে। মঞ্জুরি আজাদ, যমুনা স্পোর্টস। গত ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ড্যারেল মিচেল। তিনি হতে পারতেন রাগবি খেলোয়াড়, তবে শৈশবের স্বপ্ন মাটি চাপা দিয়ে অস্ট্রেলিয়ায় হাতেখড়ি ক্রিকেটে। সেই থেকে এগিয়ে যাওয়া সেমিফাইনালের নিউজিল্যান্ডের জয়ের নায়ক ড্যারেল মিচেলের ব্যাট হাতে 72 রানের অপরাজিত ইনিংসে শুধু ম্যাচই জেতার ছিনিয়েছেন নিজের ব্যাটিং সামর্থ্য। রাগবি কোচ বাবার সন্তান তো রাগবি খেলোয়াড় হওয়ার কথা, সে পথেই হাঁটছিলেন ইংল্যান্ড নিউজিল্যান্ড ম্যাচের নায়ক ড্যারেল মিচেল। তবে নিউজিল্যান্ডের সাবেক ও বর্তমান ইংল্যান্ড রাগবি দলের কোচ জন মিচেলের ছেলে ড্যারেন মিচেলের রাগবিতে হাতেখড়ি বাবার হাত ধরে। তবে পুরো পরিবার অস্ট্রেলিয়ায় চলে যাওয়ায় শৈশবে রাগবি খেলোয়াড় হওয়ার স্বপ্ন বদলে যায় তার। স্কুলের বন্ধুদের সাথে শুরু করেন ক্রিকেট।
সেই থেকেই ক্রিকেটার হওয়া। যে দেশের হয়ে কাজ করেন বাবা জন মিচেল, সেই ইংল্যান্ডের বিপক্ষে ছেলের দুর্দান্ত পারফরম্যান্স গ্যালারিতেই বসে দেখেছেন জন মিচেল। ম্যাচ শেষে নিজের অনুভূতির কথা জানান ড্যারেল মিচেল। অর্ধেক পৃথিবী ঘুরে বাবা খেলা দেখতে এসেছেন, তার সামনে এই জয় সত্যি খুব আনন্দের। আমি ক্রিকেটার হতে চেয়েছি, রাগবিতে বাবাই থাকুক, তবে রাগবি বিশ্বকাপে নিউজিল্যান্ড আর ইংল্যান্ড মুখোমুখি হলে আমি কিন্তু বাবার পক্ষে নেই। 2019 বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ফাইনালে হারের দগদগে ক্ষতে প্রলেপ দিতে বদ্ধপরিকর ছিলেন ড্যারেল মিচেল। 13 রানে গাপটিল কেইনের বিদায়ের পর তাই হাল ছাড়েননি। ধৈর্য ধরে ইনিংস বিল্ড আপ 150 স্ট্রাইক রেটে 72 রানে অপরাজিত থেকেই শেষ করেছেন ম্যাচ। ম্যাচ জেতাতে যে তাদের যথেষ্ট পরিকল্পনা করতে হয়েছে, রান তাড়া করা কঠিন ছিল। উইকেটে পড়ে অনেক বল ধীরে আসছিল। যেভাবে ডেভন কনওয়ে মাঝের ওভারে ও শেষের দিকে জিমি নিশাম ব্যাট করেছে, তাতে আমাদের সুবিধা হয়েছে। আমরা জানতাম একটা বা দুটো বড় ওভার পেলেই খেলা ঘুরে যাবে, তাই শেষ পর্যন্ত খেলা নিয়ে যেতে চেয়েছিলাম। বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে হঠাৎই ওপেনিংয়ে নামানো হয় 4 নম্বরে সচরাচর ব্যাট করা ড্যারিলকে। সেই ম্যাচে তার ভেতরে আগুন দেখেছিল কিউই টিম ম্যানেজমেন্ট। ড্যারিল মিচেলকে নিয়ে নিউজিল্যান্ড বাজি ধরলেও আফিফ হোসেনকে টপ অর্ডারে খেলাবার সাহস কিংবা দূরদৃষ্টির অভাব ছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।